আমাদের আজকের হচ্ছে চ্যাপ্টারটা কিসের উপরে? দুই তরফা দাখিলা পদ্ধতির উপরে। আমরা একটু একটা মিনিট হোল্ড করি, দেখি কেউ আসে কিনা, দেখি কেউ হচ্ছে ক্লাসে আসে কিনা, কারণ যেহেতু আজকে রুটিনটা হঠাৎ চেঞ্জ হয়েছে এই জন্য। চলেন আমরা ক্লাসটা শুরু করি। কয়েকজন আসছে অলরেডি। আমাদের দুই তরফা দাখিলা পদ্ধতি থেকে দুইটা কোশ্চেন হয়। কয়টা কোশ্চেন হবে? দুইটা কোশ্চেন হবে, বুঝছেন? সো আমরা এক্সাক্ট দুইটা কোশ্চেনই দেখবো। ওই দুইটা কোশ্চেনের মতো করেই দেখবেন যে হচ্ছে আপনাদের বেশিরভাগ কোশ্চেন চলে আসছে। সো আপনাদেরকে কি করতে হবে? এই দুইটা কোশ্চেন একটু ভালো মতো দেখতে হবে। তার আগে আমরা একটু থিওরিতে যাব, দেখি তার ভেতরে কেউ আসে কিনা ক্লাসে। থিওরিটা একটু নোট করে রাখেন, এটা আপনাদের জন্য বেটার হবে। দেখেন, দুই তরফা দাখিলা পদ্ধতির কথা যদি আমরা বলি, দুই তরফা দাখিলা পদ্ধতি, আমাদেরকে এর সাথে একতরফা দাখিলা পদ্ধতির কথাও বলতে হবে। দুই তরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। কি সম্মত? বিজ্ঞানসম্মত, অর্থাৎ যাকে বিজ্ঞান সম্মতি দেয় সেই রকম পদ্ধতি। নির্ভরযোগ্য পদ্ধতি। নির্ভরযোগ্য পদ্ধতি কেন বলা হয়েছে? হ্যাঁ, সব পড়াই আবার রিভিশন কোর্সে আসবে। আচ্ছা, নির্ভরযোগ্য পদ্ধতি কেন বলা হয়েছে? কারণ হচ্ছে এটার উপরে নির্ভর করে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এরপরে যেটা, সেটা হচ্ছে বিশ্বস্ত। এই যে দুই তরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত, নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত, অর্থাৎ এটাকে আপনি যে রেজাল্ট আসবে সেটাকে আপনি বিশ্বাস করতে পারেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে সর্বজন সম্মত। সর্বজন সম্মত বলতে যেটা বোঝানো হচ্ছে, সবাই যেটাকে অ্যাকসেপ্ট করে। মনে করেন একটা ব্যক্তি ভালো, তাকে সবাই অ্যাকসেপ্ট করতেছে, এটাকে বলা হয় সর্বজন সম্মত। ঠিক তেমনি বিজ্ঞানসম্মত বলতে বোঝায় যেখানে সাধারণত বিজ্ঞান যে পদ্ধতিটাকে মেইনটেইন করছে বা যে পদ্ধতিটাকে মেনে নিছে যে হ্যাঁ এই পদ্ধতি সঠিক, সেটাকে বলা হয় বিজ্ঞানসম্মত। নির্ভরযোগ্য, বিশ্বস্ত আর সর্বজন সম্মত। এই দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার। তাহলে দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব কয় প্রকার? 5 প্রকার। এক হচ্ছে সম্পদ, দুই হচ্ছে দায়, 3 মূলধন, 4 হচ্ছে আয় এবং 5 নাম্বার হচ্ছে ব্যয়। এই 5 প্রকার হিসাবের কথা সাধারণত দুই তরফা দাখিলা পদ্ধতি বলে থাকে। আমরা যে 5 প্রকার হিসাব দেখি বা আমরা যে জাবেদা করি, খতিয়ান করি, এই কথাগুলো শুধুমাত্র বলে থাকে কে? দুই তরফা দাখিলা পদ্ধতি। তাহলে আমাদের দুই তরফা দাখিলা পদ্ধতি হচ্ছে বিজ্ঞানসম্মত, নির্ভরযোগ্য, বিশ্বস্ত, সর্বজন সম্মত। এর ক্ষেত্রে হিসাব হচ্ছে 5 প্রকার: সম্পদ, দায়, মূলধন, আয় আর ব্যয়। পরবর্তীতে যদি আমরা আসি, সেটা হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতির কিছু চক্র আছে, যেটাকে আমরা হিসাব চক্র নামে চিনি। চক্র কেন বলা হয়? দেখেন, এইখানে আসলো, আমরা ছোটবেলায় পড়ছিলাম, জিনিসটা হচ্ছে চক্রাকারে যে জিনিস ঘুরতে থাকে। যেমন আমরা নরমালি কি দেখি, একটা সাইকেলের চাকা চক্রাকারে ঘুরতে থাকে, তার মানে ওটাকে ওই চক্রাকারে ঘুরতে থাকে, তাই বলা হয়েছে চাকা। ঠিক তেমনি হিসাব চক্র বলতে বোঝানো হয় হিসাবের যে ঘরগুলো একটার সাথে আরেকটা রিলেটেড, এই জন্য এটাকে বলা হয় হিসাব চক্র। কিভাবে রিলেটেড আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। সবার আগে যেটা আসে সেটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ। কি আসবে? লেনদেন শনাক্তকরণ। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যে ক্লাসে নোট করতেছেন কিনা সেটা আমি একটু খেয়াল করব। যেমন আমি আজকেই আপনাদের গ্রুপ খুলে দিব এবং ওই গ্রুপে আপনারা ক্লাস নোটটা, অর্থাৎ আমার ক্লাস শেষে নোটটা এখানে সাবমিট করবেন, ওই গ্রুপে দিয়ে দিবেন। আজকে আমি আপনাদেরকে আলাদা করে গ্রুপ করে দিব। লেনদেন শনাক্তকরণ, আপনি সবার আগে লেনদেনটাকে কি করছেন? শনাক্ত করছেন যে হ্যাঁ ভাই, এটা লেনদেন, এটা লেনদেন নয়। আমরা কি করছিলাম? প্রথমেই কি করছিলাম? লেনদেন কি না এটা লেনদেন, বলেন প্রথমেই কি বলছিলাম? যে আমরা একদম প্রথম অধ্যায়ে দেখছিলাম এটা লেনদেন কি না, লেনদেন নাকি ঘটনা সেটা। তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে লেনদেন কি? শনাক্তকরণ। এরপরে কি হবে? লেনদেনটাকে বিশ্লেষণ করা, অর্থাৎ কোন কোন জিনিসের ভেতরে আছে সেটাকে খুঁজে বের করা। এটা সম্পদ, আয়, ব্যয়, দায় খুঁজে বের করা, এটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ।
বিশ্লেষণ যখন করা হয়ে যাবে তখন আপনি জাবেদাভুক্তকরণ করবেন, অর্থাৎ জাবেদায় ওই জিনিসটাকে লিখে ফেলবেন তারিখ অনুসারে। তারপরে যাবেন খতিয়ানে। খতিয়ানের পরে কি হবে? রেয়ামিল। রেয়ামিলের পরে সাধারণত চলে আসে সমন্বয়। কি চলে আসবে? সমন্বয় দাখিলাগুলো, অর্থাৎ যেগুলো বাদ পড়ে যাবে সেই জিনিসগুলা। আপনারা কে কি কমেন্ট করছেন একটু দেখি তো। হ্যাঁ, দিয়ে দিব সবকিছু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইগুলো একটু নোট করে নেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ক্লাসের ভিতরে একটু নোট করবেন, তাহলে জিনিসটা বুঝতেছেন কিনা আমি ক্লিয়ার হব। সমন্বয় দাখিলা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে কার্যপত্র। কার্যপত্রের পরে যেটা হয় সেটা হচ্ছে আর্থিক বিবরণী। হিসাব পরবর্তী রিয়ামিল চলে আসে একটা আমাদের, যদিও সেটা দরকার হয় না, হিসাব পরবর্তী সমন্বয় দাখিলা হইলেই হয়। এরপরে যেটা আসে আবার হিসাব পরবর্তী রেয়ামিল। দেন আবার যেটা হবে, আবার শুরু থেকে যাবে এই যেটা, আবার লেনদেন শনাক্তকরণ, বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, অর্থাৎ এটা একটা সার্কেলে চলতে থাকবে। এখন বলেন তো আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? মিথিলা, আজকে গতদিন আমার নক দেন নাই কেন? এটা কার দোষ বলেন তো? আমি বলছিলাম আমাকে একটু নক করতে, আমি ভুলে যাই স্যার। একটু নক করবেন আমারে। আগে স্লাইডটা গতদিনে করছেন? আচ্ছা, ওটা দিয়ে দিব। আজকে আমি ক্লাস শেষে, আমার কাজ নাই, ক্লাস শেষে আমি সবগুলোর একটা গ্রুপে অ্যাড করব, করে সবগুলোর আমি স্লাইড দিয়ে দেবো। একটু ধৈর্য ধরেন। যার যে যে মেইন গ্রুপে নাই সে কাইন্ডলি আমাকে ক্লাসের মধ্যে বলবেন যে আমি মেইন গ্রুপে নাই, তাকে আমার নাম্বার দিয়ে দিব, আমাকে নক করবেন। হ্যাঁ, আমি গত ক্লাসে দিতে ভুলে গেছি, সরি। আপনারা আমাকে মাস্ট দিয়ে দিব, দিব দিব, ধৈর্য ধরেন। আচ্ছা, হিসাব চক্র তাহলে কি? হিসাব চক্র হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা যে ঘটনা সেটাকে লিপিবদ্ধ করার যে একটা একটা ধাপ, সেই ধাপগুলোর সমন্বয় হচ্ছে হিসাব চক্র। ক্লিয়ার সবার কাছে? এই যে একটা একটা ধাপ, এই ধাপগুলা সাইকেলের চাকার মতো একটা একটা করে ঘুরতে থাকে। সাইকেলের চাকা কি একবার পুরোটা ঘোরে? ঘোরে না, কিন্তু অল্প অল্প করে ঘোরে। ঠিক এখানেও একটার পর একটা করে আসতেছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে ঘুরতে ঘুরতে আবার 1 নাম্বারে চলে আসবে, অর্থাৎ ঘুরতে ঘুরতে যাবে। এটাকে বলা হয় কি? হিসাব চক্র। ওকে। হ্যাঁ, সব স্লাইড গুলো আমি দিয়ে দিব। আমার তো স্লাইড দিতে কৃপণতা নাই, না আমার বাবার জমি বিক্রি করে আনতে হবে, কি বলেন তো? ওকে, এখন আসেন পরের অংশে যাই। এই যে দুই তরফা দাখিলা পদ্ধতি নিয়ে কিছু এমসিকিউ হয়, সেই এমসিকিউ গুলোর একটু কথা বলে দিই। বেসিকটা আগে শেষ করি, তাহলে আপনারা অটোমেটিক পারবেন। এই দুই তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা দিছে এক পাগল। কে দিছে জানেন? এক পাগল ধারণা দিছে, আর সেই পাগলের জন্য আমরা মরতেছি সবাই মিলে। সেই পাগলটাকে লুকা প্যাসিওলি। এটাও আছে, আবার প্যাসিলিও আছে, তবে এটাই অ্যাপ্রুভ না। প্যাসিওলিটা হচ্ছে অ্যাপ্রুভ, এটা একটু মাথায় রাখেন। বানানটা দুইটাই কাছাকাছি আছে, দুইটা বইয়ে এই জিনিসটার উল্লেখ আছে, তবে এইটা হচ্ছে রাইট, এটা মাথায় রাখেন। যেহেতু আমাদের ইংরেজি থেকে বাংলায় আসছে তো, আর উনি একজন ইতালি ব্যক্তি, তো কিছু বানান আর উচ্চারণের মিস্টেক থাকে। সো তাহলে দুই তরফা দাখিলা পদ্ধতি আমরা আগেই বলে আসছি, এটা একটা বিজ্ঞানসম্মত বা এটা হচ্ছে এই পদ্ধতি। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লুকা প্যাসিওলি এই দুই তরফা দাখিলা পদ্ধতির জনক বা উদ্ভাবক। এই লুকা প্যাসিওলি কে? এই নিয়ে প্রচুর কোশ্চেন হয়। এই লুকা প্যাসিওলি হচ্ছে ইতালির একজন
গণিতবিদ, কিবিদ, গণিতবিদ, ভাইবেন না আবার হিসাববিদ। দেখবেন কোশ্চেনে আসছে হিসাববিদ, না ভাই, উনি হচ্ছে গণিতবিদ। ইতালির গণিতবিদ, আবার একজন ধর্মযাজক, অর্থাৎ ইতালির একজন ধর্মযাজক। ধর্মযাজক কাকে বলা হয়? যে ধর্ম নিয়ে গবেষণা করে, কোন একটা গুহায় গিয়ে বসে থাকে, অনেকদিন ধরে ধ্যান জ্ঞান করে, এই ধরনের ব্যক্তিকে বলা হয় ধর্মযাজক। এখন এই লুকা প্যাচিওলির আসলে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে কি ধরনের আবিষ্কার আছে, কেন তাকে জনক বলা হয়? একটা ব্যক্তিকে সেই কাজের জনক বলতে হয় তখনই যখন সেই কাজে তার একটা বড় ধরনের অবদান থাকে। তাহলে এই ব্যাটার কি অবদান আছে, আসেন তো একটু দেখি। এই লুকা প্যাসিওলি 1494 সালে একটা বই লেখে। কি বই লেখে? সুম্মা ডি অ্যারিথমেটিকা। এটা হচ্ছে এর বইয়ের শর্ট নেম, আমাদের ফুল নেম জানার দরকার নাই। সুম্মা ডি অ্যারিথমেটিকা এতটুকু জানলেই হবে। সো সুম্মা ডি অ্যারিথমেটিকা, প্রপোর্শনালিটি, এত কিছু আমাদের দেখার দরকার নাই। আগেরটার স্ক্রিনশট নাই? আচ্ছা আচ্ছা, আমি আগেরটা এবার নিয়ে যাব, সমস্যা নেই। একটু ধৈর্য ধরেন, এটা একটু শেষ করে নিয়ে একটু বুঝে নেন। তো এই বইয়ের সংক্ষিপ্ত নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা, এতটুকু মনে রাখলেই হবে। এখন 1494 সালে এই যে সুম্মা ডি অ্যারিথমেটিকা বইটা লেখেন, এই বইয়ের মধ্যে উনি সবার আগে দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা দেন। ক্লিয়ার সবার কাছে যে দুতরফা দাখিলা পদ্ধতিটা কিভাবে আসলো? 1494 সালে সুম্মা ডি অ্যারিথমেটিকা নামক একটা বই লেখেন, ওই বইয়ের ভেতরে উনি দুই তরফার ধারণা দেন। আর উনি হচ্ছেন একজন ইতালির গণিতবিদ এবং ইতালির একজন ধর্মযাজক, যে ধর্ম নিয়ে প্রচুর পরিমাণে গবেষণা করে থাকতেন। এখন এই দুই তরফা দাখিলা পদ্ধতি আর একতরফা দাখিলা পদ্ধতির ডিফারেন্সটা কোথায়? দুই তরফা দাখিলা পদ্ধতি আমাদের হচ্ছে শেষ। আপনারা যেটা বললেন যে আগে স্লাইড গুলো একটু দেখবেন, নিয়ে নেন স্ক্রিনশট, যদিও আমি সবগুলো একসাথে পিডিএফ করে দিয়ে দিব। আমি বলে দিব যারা হচ্ছে সার্ভিস টিমে আছে তাদেরকে এগুলো দিয়ে দিতে। এই যে আরেকটা, একটু স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে আপনাদের জন্য বেটার হয়। নিয়ে নিছেন? নিয়ে নিলে আমাকে একটু জানান যে হ্যাঁ স্যার আমরা নিয়ে নিছি, তাহলে আমি আর ওয়েট করবো না, আমার এখন অনেক কিছু বেসিক পড়ানোর বাকি আছে। থেকে আমাদের কোশ্চেন হবে দুই জায়গা থেকে এই চ্যাপ্টারে, দুই তরফা দাখিলা, আরেকটা হচ্ছে একতরফা দাখিলা। বেসিক ডিফারেন্সটা একটু আপনাদের কাছে ক্লিয়ার করি। দুই তরফা দাখিলা পদ্ধতি হচ্ছে সব থেকে ভালো, বেস্ট, পারফেক্ট। অর্থাৎ দুই তরফা দাখিলা পদ্ধতিটা কি সব থেকে ভালো হিসাব পদ্ধতি। কারা রাখে এই হিসাব পদ্ধতিটা? বড় বড় কোম্পানি। এবার আসেন এর ক্ষেত্রে দেখি, একতরফা দাখিলা যে খারাপ আমি সেটা বলবো না, তবে বিজ্ঞানসম্মত নয়। কি না? বিজ্ঞান এটাকে সম্মতি দেয় না, বলে না যে এটা পারফেক্ট। অর্থাৎ মোটামুটি বলতে পারেন, মোটা আর মুটি, তাই দিয়ে মোটামুটি বললাম, মুটি আর বললাম না, খারাপ দেখা যাবে তাই, বুঝছেন? একটু আবার গায়ে নিয়েন না কেউ। সরি। আচ্ছা, এটা গেল। তাহলে একতরফা দাখিলা একটা জিনিস পাইলাম, আর দুতরফা একটা পাইলাম। এখন এইটা সাধারণত কারা করে থাকে? ছোট ছোট প্রতিষ্ঠান যারা আছে তারা, যেমন মুদিখানার দোকানদার যারা আছে তারা এটার হিসাব করে থাকে। এখন আসেন দুই তরফা দাখিলা পদ্ধতিতে 5 প্রকারের হিসাব রাখা হয়। কয় প্রকার হিসাব রাখা হয়? 5 প্রকার হিসাব রাখা হয়, একটু আগে আমি বলে আসছি, সো ওটা আবার এক্সপ্লেইন করব না। আর এই ক্ষেত্রে শুধুমাত্র সম্পদ আর দায়ের হিসাব রাখা হয়। সম্পদ ও দায়, আয় ব্যয় উত্তোলন কোনো কিছুর হিসাব সাধারণত রাখা হয় না। এক্ষেত্রে শুধু সাধারণত সম্পদ ও দায়ের হিসাব রাখা হয়, যদিও মূলধন আর উত্তোলন হিসাবটাও রাখা হয়।
ওই দুইটা হচ্ছে এক্সেপশন, আয় আর ব্যয়ের হিসাব রাখা হয় না। তাহলে আমরা যদি বলি বিজ্ঞানসম্মত কোনটা, দুই তরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি কি না? বিজ্ঞানসম্মত পদ্ধতি না। এখন কোশ্চেন প্যাটার্ন কি হয় সেটা একটু বলি। কোশ্চেন প্যাটার্ন যদি আমি বলি সেটা হচ্ছে এই বেটা থেকে ফার্স্ট কোশ্চেন দিবে মোট বিক্রয় কি, নিট বিক্রয় কি, হ্যান ত্যান কি, কিছু একটা দিয়ে দিবে। খ নম্বরে বারবার একই কোশ্চেন আসে, সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করো। কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, কেন ডেবিট কেন ক্রেডিট সেটা নির্ণয় করতে বলা হবে। 2 নম্বরে সাধারণত এইটা থেকে কোশ্চেন হয় এই প্রকার যে হিসাব সমীকরণের প্রভাব দাও। 3 নাম্বার ভাউচার চালান এসব তৈরি করতে বলতে পারে। আপনাদের কাছে দুই তরফা দাখিলা পদ্ধতির কোশ্চেন প্যাটার্ন ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলেন। এটা গেল হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আমাদের কোশ্চেন প্যাটার্ন। এখন আসেন একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে একটু কোশ্চেন প্যাটার্নটা দেখি। একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে এর যদি কোশ্চেন প্যাটার্ন বলি একবারে স্পেসিফিক, এর কোশ্চেন প্যাটার্ন টোটালি ফিক্সড। আর এখান থেকে একটা কোশ্চেন মাস্ট হবে, সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন বের করা। আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে নিট লাভ অবলিক ক্ষতি নির্ণয় করা। এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। বলেন এবার কার কি কোশ্চেন আছে আমি একটু দেখি। অনেকক্ষণ তো আমি একলা বগলা বক করলাম, আপনারা একটু বলেন যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। আমি এখান থেকে দুইটা কোশ্চেন হবে, দুইটা কোশ্চেনের কোশ্চেন প্যাটার্ন বলে দিয়ে রাখছি। সবার কাছে ক্লিয়ার হয়েছে? আচ্ছা অ্যাকাউন্টিং কার কাছে কঠিন লাগতেছে বলেন তো? আমি যে এই ক্লাস নিচ্ছি আপনাদের কাছে কি অনেক কঠিন লাগে? আপনারা কি আমার পড়ানো আদৌ বুঝেন নাকি বুঝেন না? আমি সেটাও বুঝি না। শেহজাবিন কথা বলে না, তারপরে আপনারা অনেকেই কথা বলেন না। মিথিলা বুঝতেছেন আপনারা? মানে বলেন যে আমার পড়ানো আসলেই বুঝেন কিনা। বোরিং লাগতেছে কার কাছে? আমার ক্লাসটা বোরিং লাগতেছে কার কাছে আমি তার সাথে একটু কথা বলি। আমি আরো চেষ্টা করব আপনাদেরকে আরো সহজ করে বোঝানোর, বুঝছেন? ওকে আনি। সামিরা দুষ্টু ইউজার নাম দিয়ে ঢুকছে, দুষ্টামি বুঝছেন? আচ্ছা বড় হয়েও দুষ্টামি করে এরা। আচ্ছা আমাদের পুরো বেসিক যা যা ছিল, এমসিকিউ যে যে পোরশন ছিল সব শেষ করে দিয়েছি। আমি কি আছে আমি নিজেও জানি না। এটা মনে হয় হার্ট হবে, আর এটা মনে হয় কিডনি এরকম ফুটা হয়ে গেছে, উঁচু উঁচু হয়ে গেছে, এরকম কিছু একটা হবে। যাই হোক আমরা কোশ্চেন প্যাটার্ন বুঝছি, এটা হচ্ছে বড় কাট। এখন আমরা কোশ্চেন প্যাটার্ন যেহেতু দেখছি, কোশ্চেন সলভ করব। আমি পুরোটা আজকে থেকে বলে দিব, পুরোটারে একটা পিডিএফ আকারে, অর্থাৎ এই যে নোট সহ আমাদের যে পিপিটি যেটা অর্থাৎ লেকচার যেটা আমি ক্লাসে দেখাচ্ছি আপনাদের কোশ্চেন, সেটা সহ একটা পিডিএফ করে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। আর আজকে যে মেইন গ্রুপে অ্যাড নাই বা যে কোনো গ্রুপে অ্যাড নাই, সে বলবেন আমি নাম্বার দিয়ে দিব, আমাকে ইনবক্স করবেন, আলাদা করে একটা গ্রুপ খুলে দিব, পাকামো একদম বের করে দিব। এখানে ক্লাস নিব ঠিক মতো আমি, আপনারাও ফিডব্যাক দিবেন ঠিক মতো। এটা হচ্ছে আমি আপনাদের কাছে চাই। বাবা মা কষ্ট করতেছে না আপনাদের জন্য, বলেন এখন দুষ্টামি করলে হবে? আচ্ছা দেখি আবার কে কি কমেন্ট করছে একটু দেখে নি। হ্যাঁ ঢাবিতে কিভাবে চান্স পাওয়া যায় অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমার ক্যাম্পাসে চান্স পাবেন, রাফিকুল নাই না? আচ্ছা দেখেন এইখানটাতে একটু ক্লিয়ার করি, আপনারা কিভাবে বুঝবেন যে এটা একতরফা দাখিলা পদ্ধতি। বলছে জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠানে রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসার বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। এই কথার মাধ্যমে বুঝবেন যে বিস্তারিত হিসাব উনি সংরক্ষণ করেন না, তার মানে অলর ব্যক্তি, আর অলর ব্যক্তিরা একতরফা দাখিলা পদ্ধতি মেনটেন করে। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ছিল 5,50,000, 1,70,000। কয় তারিখ বলছে? তারিখ খেয়াল রাখবেন, 1 জানুয়ারি 2017। বছরের শুরুতে কোনো তারিখ দেওয়া থাকলে সেটাকে কি বলে? প্রারম্ভিক।
যেহেতু 1 জানুয়ারি 2017 অর্থাৎ প্রারম্ভিক দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে বলছে যথাক্রমে। যথাক্রমে মানে কি, প্রথমটা মোট সম্পদ, তার মানে এই টাকাটা হচ্ছে মোট সম্পদের। তারপরে বলা হয়েছে দায়, তার মানে এই টাকাটা হচ্ছে দায়ের টাকা। এক কথায় আমরা প্রারম্ভিক সম্পদ আর প্রারম্ভিক দায়ের টাকা পেয়ে গেলাম। এরপরে আসেন, উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। নতুন করে যদি ব্যবসায় 50,000 টাকা নিয়ে আসে, তাহলে সেটাকে আমরা কি বলি, অতিরিক্ত মূলধন। আমি কেন কোশ্চেনে লাইন বাই লাইন পড়াচ্ছি জানেন? প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে উত্তর থাকে। যেমন মনে করেন কেউ একজন মরতে গেছে, 10 তলার উপরে উঠে সুইসাইড করবে, আমি গিয়ে ওরা জিজ্ঞাসা করলাম তুই মরতে গেলি কেন, তার মানে কোশ্চেনের মধ্যে অ্যান্সার আছে কেন মরতে গেছে। বুঝতে পারছেন? এখন আমি যদি, আমার কাছে মনে হয় ওরকম 10 তলা কেউ উঠে মরতে গেলে আমি ধাক্কা দিয়ে ফেলাই দিব, ওরে বাঁচায় রাখার দরকার নেই, আপনারাও দিবেন ধাক্কা দিয়ে ফেলায়, এরকম পাবলিক বেঁচে থাকার দরকার নেই। আচ্ছা, উক্ত বছরে তাহলে জনাব শহীদুল ইসলাম 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন, তার মানে এটা কি, অতিরিক্ত মূলধন। যেটা ব্যবসায় নতুন করে নিয়ে আসছে সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। উক্ত বছরে তিনি 40,000 টাকা নগদ উত্তোলন করেন। কি করেন? 40,000 টাকা নগদ উঠায় নিয়ে যান। তাহলে এটা আমরা উত্তোলন পাইলাম। এবার বলছে 31শে ডিসেম্বর, তারিখটা খেয়াল করেন, 31শে ডিসেম্বর 2016 তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও দায় সমূহ ছিল। সেই ক্ষেত্রে কি হবে? 31শে ডিসেম্বর তার যে টাকাটা ছিল নগদ 1,85,000, আসবাবপত্র 1,80,000, দেনাদার 1,30,000, মজুদ পণ্য 1,90,000 এবং ব্যাংক ঋণ হচ্ছে 1,60,000 এবং পাওনাদার আছে কত, 55,000। এইখানে তারিখটা ভুল লিখে দিছে, এখানে হবে 17। তার মানে এটা 31শে ডিসেম্বর 17 দেওয়া, তার মানে হচ্ছে এটা হচ্ছে সমাপনী হিসাব, অর্থাৎ সমাপনী সম্পদ দেওয়া আছে এর ভেতরে। সম্পদ কয়টা? নগদ, আসবাবপত্র, দেনাদার আর মজুদ পণ্য। আমরা জানি কি, এটাও সমাপনী মজুদ পণ্য আমাদের জন্য কি, চলতি সম্পদ। তারপরে দেখেন ব্যাংক ঋণ আছে, পাওনাদার আছে, এই দুটো হচ্ছে দায়। এখন কোশ্চেনটা একটু দেখেন, বলছে রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো এবং 2017 সালে রিয়াদ এন্টারপ্রাইজের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আপনারা কোশ্চেনটা বুঝছেন কিনা সেটা আগে আমাকে বলেন, কোশ্চেন ক্লিয়ার কিনা। হ্যাঁ, এটা একতরফা দাখিলা পদ্ধতি, রাইট। একতরফা দাখিলা পদ্ধতি থেকে মাস্ট একটা কোশ্চেন হবে। ওকে, সো এই অধ্যায়ে এই কোশ্চেনটা একটু ভালো মতো দেখবেন, দেখবেন একটা কোশ্চেন আপনি পেরে গেছেন অটোমেটিক। একটা মজার কথা বলি, বুঝছেন? কেউ যদি মারা যাইতে চায়, ভুলি নাই রে, কাউরে ভুলি নাই, আমি একটু আগে গ্রাম থেকে আসছি, এসে ডিরেক্ট ক্লাসে আসছি, বুঝছেন এনার্জি কোন লেভেলে। আমার এলাকা বা আমার গ্রাম সম্পর্কে যারা জানে, আমার বাসা থেকে আসতে গেলে প্রায় 7-8 ঘন্টা জার্নি করতে হয়। তো 7-8 ঘন্টা জার্নি করে এসে ক্লাস নিছি, আপনারা একদম ট্রুলি বলেন, আমি যদি এখন না বলতাম আপনারা বুঝতে পারছেন যে আমার ভেতরে টায়ার্ডনেস কাজ করতেছে? ক্লিয়ারলি বলেন তো, যে কেউ বুঝছেন কিনা যে আমার ভেতরে মনে হচ্ছে যে না, স্যারের কথা বের হচ্ছে না বা স্যার টায়ার্ডনেস ফিল করতেছে, এরকম কিছু মনে হয়েছে? ডিরেক্ট আমি অফিসে আসছি এবং অফিসে এসে আপনাদের ক্লাস যেহেতু ছিল, সো আমার রেসপন্সিবিলিটির কারণে আমি চলে আসছি। হ্যাঁ, সাতক্ষীরা গেছিলাম। এই তো। আচ্ছা, আপনার মেসেজ আমি সব দেখতেছি, দেখবো না কেন, কি বলেন? আমি কাউকে ভুলে যাই নাই। আরো যখন গ্রুপে সবগুলোরে অ্যাড করবো না, দেখবেন পার্সন টু পার্সন একবারে খোঁজ নিব যে সে কোথায় গেছে। তখন বুঝতে পারবেন, তখন মনে হবে বিরক্তি লাগতেছে, স্যার এত জ্বালাতন করতেছে কেন। না না, আমি একবারে পারফেক্ট আছি, আমার কোনো শরীরে আলহামদুলিল্লাহ কোনো ধরনের প্রবলেম নাই। ওকে, চলেন। কি বলছে, রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো এবং নিট লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। সো এখন আমাদের কাজ কি করতে হবে, এই ম্যাথটাকে আমরা সলভ করব, সাথে আমরা সূত্রগুলো একবারে লিখে নিব নোট করে। ওকে, ক নাম্বার, এই এবার রাঙা রাঙা কালি কার বিয়েতে জানি ফুটতেছে, এত রাঙা কালির দরকার নেই আমাদের। প্রারম্ভিক মূলধন সমান, আপনারা পরীক্ষার সময় অবশ্যই আগে সূত্র লিখবেন, বেশি ফাঁকিবাজি করার চেষ্টা করবেন না, সূত্র পুরোটা লিখে তারপরে কাজ করবেন।
হ্যাঁ, আগুনের পাওয়ার শরীরে। প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক দায়। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন সমান কি পাইলাম? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এখন কোশ্চেনটাতে আমরা একটু দেখি। এই যে দেখেন 1 জানুয়ারি 2017, আগেই বলছিলাম এটা প্রারম্ভিক। এখানে মোট সম্পদ দেওয়াই আছে। যদি না দেওয়া থাকে আপনি সম্পদগুলোকে যোগ করে নেবেন, দেন দায়গুলোকে যোগ করে নেবেন। কোশ্চেনে অনেক সময় না দেওয়াই থাকতে পারে। সো মোট সম্পদ সমান কত টাকা? 5,25,000 টাকা। এবং মোট দায় সমান কত টাকা? 1,70,000 টাকা। তাহলে আমরা মোট সম্পদ দেওয়াই আছে 5,50,000, আর আমাদের মোট দায় দেওয়া আছে 1,70,000। তাহলে আমাদের থাকে হচ্ছে 3,80,000। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? থাকলেও কিছু করার নাই, মজা করলাম, আবার ভাইবেন না স্যার বলছে থাকলেও কিছু করার নাই। আচ্ছা, আমরা আর একটা পেজে যাই, কারণ জায়গা লাগতে পারে। খ নাম্বার কোশ্চেন থাকলে করতে পারেন, আমি সেটার অ্যান্সার দিয়ে দিব। কোশ্চেন করেন। সমাপনী মূলধন সমান কি? তাহলে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। ভেরি গুড। এখন যেহেতু আমরা লিখে ফেললাম সমাপনী মোট সম্পদ, দেখেন তো সমাপনী সম্পদের মধ্যে প্রথম আছে নগদ 1,85,000, আসবাবপত্র 1,80,000, দেনাদার 1,30,000, মজুত পণ্য 90,000 টাকা। এই ক্ষেত্রে ফাঁকিবাজির কোনো চিন্তা করবেন না, কোশ্চেনটা যেভাবে আছে সেভাবে উঠাবেন। আগে মোট সম্পদটাকে সুন্দর করে লিখবেন। যেমন আমাদের প্রথমটা কি আছে? নগদ 1,85,000, আসবাবপত্র 1,80,000। এখানে লিখবেন নগদ যোগ আসবাবপত্র। এখন বলতে পারেন স্যার এইভাবে কি আবার লিখে দেখাতে হবে? অবশ্যই লিখে দেখাতে হবে। আপনি এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে এমনি 15 মিনিটে, তাতে যদি ফাঁকিবাজি করেন টিচার বুঝেই যাবে যে একটা বাটপার। দেনাদার যোগ মজুত পণ্য দিয়ে ব্র্যাকেট দিবেন, মাইনাস আমাদের দায় কি কি ছিল? ব্যাংক ঋণ আর পাওনাদার, মাইনাস ব্যাংক ঋণ প্লাস পাওনাদার। এইবার টাকার অঙ্কটা বসান, দেখি জ্যোতি কি বলছে। ফাইনাল এক্সামে নাই? এই শোনেন, আপনাদেরকে আমি গ্রুপ কেন খুলতেছি জানেন? গ্রুপে কার কোন চ্যাপ্টার আছে আর কার কোন চ্যাপ্টার নাই সেটা আমাকে বলে দিবেন। আর মনে করেন কারোর একটা চ্যাপ্টার আছে কিন্তু সেই চ্যাপ্টারটা ক্লাসে যাই নাই, স্কিপ হয়ে গেছে, তাহলে সে বললে দেখা যাবে আমি ক্লাসটা রেকর্ডেড নিয়ে আপনাদেরকে সাবমিট করে দিব। কেমন? তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, ডাক্তারের সাথে যদি ফেস টু ফেস কানেকশন না হয় রোগীর কি অবস্থা হয় জানেন? রোগী মারা যাওয়ার চান্স বেশি থাকে। যেমন মনে করেন আমি একজন ডাক্তার, ধরে নেন, আবার ভাইবেন না যে এই ব্যাটা পড়ছে কমার্সে আবার ডাক্তার বলে নিজেরে। বিষয়টা হচ্ছে মনে করেন আমি একজন ডাক্তার এবং আপনার বা আরো একজনের হার্টের অ্যাটাক হয়েছে। এখন আমি গিয়ে লাইভে তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি এখানে হাত চেপে ধরো, এখানে হাটের উপরে পা উঠে দাও, এইখানে গালে পানি দাও। এখন বলেন আমি সামনে থাকলে যেভাবে আপনাকে ট্রিট করতাম, আপনার পাশের ব্যক্তিকে আমি যখন বলতেছি ও কি সেম ভাবে ট্রিট করতে পারবে? সম্ভব? কখনোই সম্ভব না। সো বিষয়টা হচ্ছে আমি যখন কোনো মাধ্যম দিয়ে আপনাকে হেল্প করতে চাইবো তখন সেই হেল্পিং হ্যান্ডটা বেস্ট হবে না। সো আমি কি করব? ডিরেক্ট কানেকশনে যাব আপনার সাথে। তখন যেটা হবে আপনাকে মডিফাই করা, আপনাকে ঠেকানো, আপনার বাটপারি ধরা আমার জন্য ইজি হবে। ওকে, বার দিব বুঝতে পারবেন তখন। এখন মজা লাগতেছে না? দিয়েন দিয়েন। আমারে হোয়াটসঅ্যাপে মঙ্গল গ্রহে পাবেন। আরেকজন আসছে আমার হোয়াটসঅ্যাপে, কেমনে পাবে? আচ্ছা, 1,85,000, 1,80,000 আর 1,30,000 সব মনে রাখতে পারবো না।
আপনারা তো হেল্পও করবেন না, সবগুলো দুষ্টু। আমি যখন অফলাইনে ক্লাস দিতাম, ওই কোশ্চেন থাকলে স্টুডেন্ট আমাকে বলতো, স্যার ওইখানে 1,30,000 হবে, 1,90,000 হবে, আপনারা তো বলেনও না, আপনারা বেশি দুষ্ট। মাইনাস 60,000 আর 55,000। আমাকে এই হেল্পটুকু করেন, এই সম্পদগুলোকে আগে যোগ করেন। প্রথম ব্র্যাকেটে যে সম্পদ আছে যোগ করে বলেন কত টাকা হয়েছে। সেটা হচ্ছে সমাপনী মূলধনটা আগে আসবে, তা মাথায় রাখবেন। সমাপনী মূলধন, ওই সূত্র দুটো এমনি মনে থাকবে, যোগ উত্তোলন দিয়ে ব্র্যাকেট দিবেন, মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এটা আবার ব্র্যাকেট যাবে। এখন দেখেন সমাপনী মূলধন কত আসছে আমাদের, সমাপনী মূলধন আসছে 4,70,000, যোগ আমাদের উত্তোলন কত টাকা আছে কোশ্চেনে, এখানে দেখেন উত্তোলন দেওয়া আছে 40,000 টাকায়, যে নগদ তিনি উত্তোলন করলেন 40,000। প্রারম্ভিক মূলধন আমাদের কত বের হয়েছিল, 3,80,000 টাকা। এইখানে দেখেন আমাদের শহীদুল স্যার আরো 50,000 টাকা ব্যবসায় নিয়ে আসছিলেন। তাহলে 5,10,000 মাইনাস 4,30,000, $80,000 টাকা তো সম্পদ বড়, তাই না? 80,000 টাকা তো প্লাস, তার মানে এটা কি লাভ। যদি রেজাল্ট মাইনাসে আসতো তাহলে সেটা, এটা দুতরফা দাখিলা পদ্ধতির অধ্যায়। এখন বলেন কারো কোনো প্রবলেম আছে কিনা। এটা ছিল আমাদের 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন, অর্থাৎ আপনার দুই তরফা দাখিলা পদ্ধতিতে এই টাইপস এর প্রশ্ন আসবে। সো একটু কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে নেন যে আমরা যা যা বলছিলাম সেই টাইপস এর কোশ্চেন আসছে কিনা। দেখেন এখানে যেটা বলছে, ক নম্বরে বলছে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। আমি জাস্ট হচ্ছে এখান থেকে আপনাদেরকে দেখাই দিই, এটা আপনারা এমনি পেরে যাবেন। বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এখন দেখেন বিক্রয়ের পরিমাণ কোথায়, এই যে পণ্য বিক্রয় করেন একটা, অর্থাৎ মার্চের 6 তারিখ। তাহলে এখানে কি কি বসবে, প্রথমে তারিখ বসবে, বিবরণ বসবে, টাকা বসবে। তারিখের ঘরে তারিখ লিখবেন, বিবরণের ঘরে লিখবেন জাহিদের নিকট থেকে নিকট বিস্কুট বিক্রয়, দেন টাকার ঘরে 15,000 লিখবেন প্রথম টাকার ঘরে। দোকান ভাড়া তো এখানে বসবে না, নগদে পণ্য বিক্রয় অর্থাৎ 10 তারিখ আবার বসবে। তাহলে 10 তারিখ লিখে 75,000 টাকা লিখে দিবেন, কমপ্লিট। লেখা বোঝা যায় না? নেটওয়ার্কের প্রবলেম দিচ্ছে মনে হয়, আমি তো স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আপনাদের ক্লিয়ার যাচ্ছে। স্যার একটু নেটওয়ার্কটা একটু আশপাশ করেন তো, বাড়ান তো একটু। এটা গেল 75,000। তারপরে দেখেন কেক বিক্রি করছে 19 তারিখ, এটা আরেকটা বিক্রয়। এই তো, অর্থাৎ এই তিনটা বিক্রয় যদি যোগ করেন 6, 10 আর 19 তারিখ যোগ করলে মোট আপনার টাকা হবে 15,000, 75,000 হইলে হয় হচ্ছে 90,000, আর 60,000 1,50,000 টাকা। এই টোটাল হচ্ছে আপনার নিট বিক্রয়ের পরিমাণ। মিথিলা আবার একটু নেটওয়ার্কটা ঠিক করেন। ক্লিয়ার হয়েছে সবার কাছে? খ নাম্বার কি বলছে, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। লাস্ট ক্লাসে কিন্তু আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা দেখাইছিলাম, আপনারা যারা ক্লাসে ছিলেন আপনারা সবাই জানেন।
এখন এই যে 1, 3, 7, 10 তারিখের কি বলা হয়েছে, 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 10 তারিখের জাবেদাটা আগে আমরা করি, তাহলে তো আমরা হিসাব সমীকরণে বসাইতে পারবো। এটার জন্য আমাদের এই যে 2 তারিখের অর্থাৎ প্রথমে যে মার্চের 1 তারিখে যে হিসাব সমীকরণটা আছে, এটাই অনেক প্রবলেম হয়, সবারই হয়। সো আমি এই জিনিসটা আগে একটু ক্লিয়ার করি আপনাদের কাছে। চলেন তাহলে আমাদের হিসাব সমীকরণের আগে কি করতে হবে, একটা ছক টানতে হবে। কোশ্চেনটাতে একটু আমরা দেখি। 1 তারিখে কি বলা হয়েছে, মার্চের 1 তারিখে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকার যন্ত্রপাতি, 21,000 টাকার পণ্যদ্রব্য। যখন পণ্যদ্রব্যের কথা একদম শুরুতে বলা থাকবে তখন সেটা সম্পদ, এটা তখন আপনার জন্য প্রারম্ভিক একটা সম্পদ হিসেবে আসবে, এই 21,000 টাকার পণ্যদ্রব্য। এই জায়গায় কিন্তু একটা চরম আকারে ভেজাল হবে। তো এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে এই পণ্যদ্রব্য থাকলে কেমনে সলভ করতে হয়, অর্থাৎ এইটুকু অংশ কেমনে সলভ হবে, বাকিটুকু আপনারা এমনি পারেন, এই অংশটুকু ভেজাল করবে। কিভাবে ভেজাল করবে একটু জাস্ট দেখাই, এই অংশটা আপনাদের জন্য জরুরি। তো নগদ 2,40,000, আমরা যদি জাবেদাটা করি, এটার জাবেদাটা এখানে একটু লিখে দিই আমি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। 1 তারিখে যদি জাবেদা করি তাহলে হবে নগদান হিসাব ডেবিট, কত টাকা, 2,40,000 টাকা। জাবেদা পড়লে আমি আগেও বলছি ম্যাথ সলভ হয়ে যাবে। যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করছে, তার মানে যন্ত্রপাতি এটাও সম্পদ, এটাও ডেবিট, কত টাকা, 56,000 টাকা। এরপরে দেখেন পণ্যদ্রব্য, এই পণ্যদ্রব্য এটাও আপনাদের জন্য সম্পদ, পণ্যদ্রব্য হিসাব কত টাকা, 21,000 টাকা। যেহেতু সম্পদ বৃদ্ধি পাইছে তাই ডেবিট। এরপরে কি হবে, মূলধন হিসাব ক্রেডিট। কেমনে ক্রেডিটের টাকাটা আসবে, এই তিনটাকে যোগ করেন, 2,40,000 আর 56 হয় হচ্ছে 2,96,000 টাকা, 3,10,000, 16, 3,17,000 টাকা। এটা হচ্ছে আমাদের জাবেদা। জাবেদা পারলে ম্যাথ ইজি। এখন ওইখানে কিভাবে বসাবো, একটা একটা করে টেনে টেনে বসাই, বুঝছেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখেন নগদান হিসাব ডেবিট 2,40,000, নগদান যেহেতু সম্পদ তাই আমরা সম্পদের ঘরে বসাবো টাকাটা। সরি এখানে হবে না, এখানে নগদান লিখবো। হিসাব লেখার দরকার নাই, যদিও এত জায়গা পাবেন না। এখন এই যে নগদান হিসাব, কত টাকা ছিল আমাদের, আমাদের টাকা ছিল 2,40,000 ডেবিটে, অর্থাৎ বাড়ছে। তাহলে এইখানে আমরা জাস্ট 2,40,000 টাকা লিখে দিলাম। এরপরে আমাদের কি হিসাব বলছে, যন্ত্রপাতি হিসাব ডেবিট, যেহেতু এটাও সম্পদ তাই আমাদের আরেকটা সম্পদের ঘরের দরকার হবে, তার মানে এখানে আমরা যন্ত্রপাতি হিসাব লিখব। দেখছেন এবার আবার লাফালাফি করে। কত টাকা ছিল, 56,000 টাকা। এরপরে আমাদের আবার আছে কি, পণ্যদ্রব্য। সো পণ্যদ্রব্যের কি আছে, আলাদা একটা সম্পদ আছে। দেখি আবার আপনাদের কি প্রবলেম হলো। হ্যাঁ নেক্সট ক্লাসে জাবেদা হবে। পণ্যদ্রব্য, তাহলে পণ্যদ্রব্য হচ্ছে আমাদের জন্য সম্পদ, এটা এখানে পণ্যদ্রব্য নামেই বলবে। কত টাকা ছিল আমাদের, টাকা ছিল হচ্ছে 21,000 টাকা। সমান চিহ্ন দিব, যেহেতু টাকাটা বসবে এইখানে, এখানে আমরা কি লিখবো বলছিলাম, সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ড্রয়িংস লিখলেই হবে। কত টাকা হয়েছে আমাদের এখানে জানি, এই যে 3,17,000 টাকা। এই পর্যন্ত সব ঠিক আছে, এ পর্যন্তই আপনারা করবেন আমি জানি, তারপরে গিয়ে ঝামেলাটা লাগবে। এখানে সাল লিখি নাই আমরা, 2017, আমাদের তারিখ জানি কত ছিল, মার্চের 1 তারিখ। এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা আমাকে একটু বলেন, তারপরে গিয়ে আমি পরের লাইনটায় যাব এক্সট্রা।
এ পর্যন্ত বুঝতে পারছেন সবাই? সবার কাছে ক্লিয়ার? মিথিলা, রাহি? বলেন স্যার, আপনারা আছেন তো অনেকেই, বলেন আমাকে বুঝছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন যেটা করতে হবে, আবার মার্চের 1 তারিখ দিবেন, এই অংশ কিন্তু আপনাকে বলেই দিবে না যে আপনাকে এটা করতে হবে, তবে এটা আপনার নিজ দায়িত্বে করতে হবে। দেখেন, বছরের শুরুতে, অর্থাৎ মনে করেন আপনি 2025 সালে একটা ব্যবসা করতেছেন, ব্যবসাটা হচ্ছে মনে করেন ক্যালকুলেটরের ব্যবসা করতেছেন বা ল্যাপটপ বিক্রি করেন আপনি। এখন মনে করেন ডিসেম্বর মাসে গিয়ে দেখলেন যে আপনার সব ল্যাপটপ বিক্রি হয়ে যাওয়ার পরে ডিসেম্বরের 31 তারিখে দেখলেন আপনার কাছে 20টা ল্যাপটপ আছে। এই যে 20টা ল্যাপটপ আছে, ডিসেম্বরের 25 তারিখে অর্থাৎ 31শে ডিসেম্বর 2025-এ আপনি কি দেখতেছেন, এটা আপনার জন্য সম্পদ, সমাপনী সম্পদ। এখন এইটা কি আপনি আবার 2026 সালে নিয়ে যাবেন না? 2026 সালে বিক্রি করবেন না? অবশ্যই চেষ্টা করবেন। তার মানে আপনি 2026 সালে এই পণ্যটা যখন নিয়ে যাবেন ব্যবসায়ে, তখন সেটা কিন্তু সম্পদ হয়েই যাবে। কিন্তু আপনি আমাকে বলেন তো 2026 সালে এই পণ্যটা আপনি বিক্রি করবেন কিনা? আপনি মাস্ট ট্রাই করবেন এই পণ্যটাকে বিক্রি করার এবং সবার আগে বিক্রি করার। যেহেতু এটা সবার আগে বিক্রি করার চেষ্টা করবেন, আমরা প্রথমে এটাকে সম্পদ হিসেবে দেখাইছি যে আমরা লাস্ট বছর থেকে এটাকে নিয়ে আসছি সম্পদ হিসাবে। লাস্ট বছর থেকে কবে আসে? 1 তারিখে আসে। লাস্ট বছর থেকে আমাদের 1 তারিখে চলে আসছে। তবে এটা যেহেতু আমরা বিক্রি করে দিব, তাই এটা আমাদের জন্য ব্যয়ে চলে যাবে। এবং কিভাবে যাবে? ব্যয় বলতে কি হবে? অর্থাৎ আমাদের এই পণ্যটা আর থাকবে না আমাদের কাছে, অর্থাৎ সম্পদটা কমে যাবে আর আমাদের আয় হয়ে যাবে। কিভাবে হতে পারে দেখেন তো একটু। সেক্ষেত্রে এই 21,000 টাকা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে। এটা আমাদের জন্য খরচ হিসেবে চলে যাবে এবং এইখান থেকেও 21,000 টাকা মাইনাস হয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে যদি আপনারা না করেন, টিচার এটার জন্য 1 মার্কস কেটে দিবে। এটার এই হচ্ছে ভেজাল। অর্থাৎ ও হচ্ছে পণ্যদ্রব্য থেকে মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হয় সেটা আমি একটু বলি। আপনার এই বছরের যে পণ্যটা, অর্থাৎ 2026 সালে যে পণ্যটা আপনি বিক্রি করবেন, সেটা 2025 সাল থেকে নিয়ে আসছেন, তখন সম্পদ হিসেবে দেখাইছেন আপনি। এখন 26 সালে যখন বিক্রি করতেছেন, তখন এটা আপনার জন্য খরচ হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই পণ্যটা ক্রয় করতে আপনার যা যা খরচ হয়েছিল, সেটার জন্য আপনাকে মাইনাস করতে হচ্ছে। আরো সহজ করে একটু বলি, এই পণ্যটা আপনার কাছে এতদিন, অর্থাৎ এইখানে সম্পদ হিসেবে ছিল, এইখানে এসে আপনি কি করতেছেন, এই সম্পদটাকে বিক্রি করে দিচ্ছেন। যদি সম্পদটা আপনি বিক্রি করে দেন, তাহলে কি আপনার কাছে আর টাকা, এই সম্পদটা থাকলো? কমে গেল। কমে গেলে আপনি কি করলেন? মাইনাস হিসেবে দেখাইলেন। আর এইখানে যেহেতু এটা মূলধনের মধ্যেও ছিল, তাই মূলধন থেকেও মাইনাস করতে হবে, তাহলে দুই সাইডে ব্যালেন্স হবে। এখন বলেন বুঝছেন কিনা? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনারা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। আমি তো ভোটে কখনোই দাঁড়াবো না রাফিম। তারুণ্যের প্রথম ভোট শাহিনুর স্যারের না হোক। পৃথিবীতে আমাকে চরম, আমার কাছে মনে হয় চরম ছেঁচড়ামির একটা কাজ হচ্ছে ইলেকশন করা। চরম ছেঁচড়ামির একটা কাজ। অ্যাজ এ ক্যান্ডিডেট অফ বাংলাদেশ। আচ্ছা মিথিলা, থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে, যখন আমরা 1 তারিখে, এই যে দেখেন, এই 1 তারিখে এটাকে আমরা নিয়ে আসছি কোথা থেকে? এই যে 1 তারিখে, মার্চের 1 তারিখে। মার্চের 1 তারিখে যে জিনিসটা আসছে, তার মানে এটা হচ্ছে আগের বছর থেকে আসছে। আমরা 17 সালে হিসাব করতেছি না, তার মানে এটা আসছে 2016 সাল থেকে। 16 সাল থেকে যেহেতু আমাদের কাছে আসছে, এই পণ্যদ্রব্যটা হচ্ছে আমাদের জন্য সম্পদ হিসেবে আসছে। কি হিসেবে আসছে? সম্পদ হিসেবে। তো সম্পদ হিসেবে আসলে আমরা সম্পদের ঘরে লিখি। তাই দেখেন এখানে কিন্তু আমরা লিখছি, প্লাস আকারেই লিখছি কিন্তু। আর এই সম্পদের টাকাটা কোথায় আছে? এই মূলধনের মধ্যেও আছে। এখন জিনিসটা হচ্ছে, এই পণ্যটা কি আপনি বিক্রি করবেন না? যে পণ্যটা আপনি 2016 সাল থেকে নিয়ে আসছেন, ওটা তো আপনি বিক্রি করবেন না। বিক্রি করলে কি আপনার সম্পদটা বাড়বে না কমবে? সম্পদটা কমে যাবে না? অর্থাৎ এই যে, যখন আপনার ধরেই নিতে হবে যে সম্পদটা আপনি বিক্রি করবেন, মাস্ট করবেন, যখন বিক্রি করবেন তখন ওই সম্পদটা কমে যাবে। তাই এই মার্চের 1 তারিখে আমরা সম্পদটাকে মাইনাস করে দেখাইছি,
আর যেহেতু এটা মূলধনের মধ্যে আছে টাকাটা, তাই মূলধন থেকেও মাইনাস করে দেখাইছি। এইবার বলেন বুঝছেন কিনা? মিথিলা বুঝছেন? স্পেশালি মিথিলার এই কোশ্চেনটা আমি করছি, ও বুঝছে কিনা। বাকিরা তো বলছিলেন যে বুঝছেন। আপনাদের কাছে বলেন তো ইলেকশন করা কেমন লাগে? এই সব গল্প মেরে লাভ নাই রাফিম, বাংলাদেশের পলিটিক্স আমার একবারেই পছন্দ না। বাংলাদেশের পলিটিক্স আমার কাছে সব থেকে নোংরা মনে হয়, যেখানে নিরীহ মানুষদেরকে সবসময় ফাঁসানো হয়। তো এসব পথে না হাঁটাই বেটার। আমারে ভোট দিলেও আমি যাব না, না দিলেও যাব না। এই ইলেকশন করা আমার সম্ভব না। আমার কাছে পৃথিবীতে চরম ভিক্ষুক মনে হয় যে ভোট চাইতে যায় ওরে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বেটা বউ শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেয়, এই ব্যক্তিরে। এই দুইজনের আমার চরম ভিক্ষুক মনে হয়। মনে হয় যে এদের ডেকে নিয়ে এসে যদি বাসায় পেট ভরে খাওয়ানোর পরে পিটাইতে পারতাম, আমার মনে শান্তি পাইতাম। বুঝছেন? এখন বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে কি না? আর কে কে মেইন গ্রুপে অ্যাড নাই? আপনাদের কিন্তু পরে ক্লাস কিন্তু 8টায়, আগেই বলে দিলাম। আপনাদের পরে ক্লাস 8টায়। সো কেউ ক্লাসে লেট করে ঢুকবেন না। আমি ঢাকা জেলায় বিয়ে করছি। হ্যাঁ স্যার, আমাদের ম্যাথের কাজ শেষ। আমাদের এই ক্লাস তো এখনই শেষ হয়ে যাবে 7:30 বাজে। আর পরে ক্লাস 8টায় শুরু হবে। গান গাইতে হবে আজকে আবার? কি বলেন ভাই, আপনারা তো একটু মাঝে মধ্যে শুনাইতে পারেন, আমাকেই কেন ধরেন? গলা পারতেছে না আজকে। আর না, আগামী ক্লাসে গাইবো মঙ্গলবার। যান আপনার এই, আরে আমি তো একদিন গেয়ে দিছি, আপনারা গান না কেন? নেক্সট ক্লাসে রাফিম, রফিকুল, আর হচ্ছে তাহমিদ, এই ছেলেদের ব্যান্ড সঙ্গীত আমরা শুনবো। হ্যাঁ মনে থাকবে, আমার মনে থাকবে। এই তাহমিদ, রফিকুল, এদেরটা আমরা শুনবো, তারপরে আমি গাইবো। আর তারপরে ক্লাসে রাহিরে, মিথিলারে ধরবো। তুষ্মিও আছে। হ্যাঁ ঠিক আছে, আপনাদের থেকে তাহলে আমি নেক্সট ক্লাসে শুনবো, ঠিক আছে? আমরা এই উইকের ভেতরে ভাগ করে করে নিব। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে শিডিউল দিয়ে দিব যে কে কবে গাইবে। তাহলে আজকে ক্লাস আপনার এই বিষয়ে কথা বলতে হবে না, আমি আপনারে ধরছি। এখন কি করবেন বলেন? হ্যাঁ নুসাইবা আজকে আসে নাই, ওর একটু খোঁজ নিয়েন তো অসুস্থ কিনা। আচ্ছা ঠিক আছে, আপনাকে সুযোগের বাইরে রেখে দিব। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করি। আপনাদের সাথে নেক্সট মঙ্গলবারে দেখা হবে ইনশাল্লাহ। আর হচ্ছে চেষ্টা করবেন যেটা, সেটা হচ্ছে 8টায় ক্লাস। সো টাইমলি নামাজ পড়ে ক্লাসে ঢোকার। ওকে? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্স করেন বা গ্রুপে বলেন, আমি যদিও গ্রুপ খুলে দিব, সেখানে বলতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ। কেউ রাগ করেন না, নেক্সট ক্লাস ইনশাল্লাহ গান শোনাবো। আসসালামু আলাইকুম।